সময়টা দুপুর। চৈত্র মাসের গরম, তার সাথে বাতাসের জোর নেই। পাতাগুলো নড়েও সরছে না। একটু বাতাস গায়ে লাগলে কি যে শান্তি লাগে। স্মার্ট টিনের ঘরের তাপমাত্রা অনেক বেশি। হালকা কিছু কাপড় আর দু একটা বই গুছিয়ে নিচ্ছে মরা হাতে। এই কাপড়গুলো তার মা একটু একটু টাকা জমিয়ে বানিয়ে দিয়েছে। বিগত 8 মাস ধরে রাহাতের কাছ থেকে কোনো এক পয়সাও নেয় না। একটা বাজারের ব্যাগে কাপড় আর বইগুলো ঢুকিয়ে ইসমা চলে গেল পাশের বাড়ির এক চাচির বাড়িতে। এই মহিলা ইসমাকে অনেক সাহায্য করেছে। আজ সকালেও নাস্তা দিয়ে গেছে, সাথে কিছু ব্যথার ওষুধও দিয়েছে। যেহেতু একেবারে চলে যাবে, তাই বিদায় নিতে হয়েছে। ইসমা যখন বলল, চাচি, আমি একেবারেই নরকের দরজা থেকে চলে যাচ্ছি, আর আসবো না, আমার জন্য দোয়া করবেন, তখন মাজেদা খানম ইসমাকে ধরে কেঁদে দিয়েছে। ইসমা আর মাজেদা খানম কথা বলতে বলতে রাহাতের বাড়ির দিকে আসছিল। ইসমা চলে যাওয়ার কথা রাহাত সুমি কেউ জানে না। একটু পরে তাহিয়া খাতুন আসবে ইসমাকে নিতে, তাই মাজেদা ইসমাকে একেবারে বিদায় দিয়ে তারপর চলে আসবে। দুজনের চোখ যায়। জমে থাকা বৃষ্টির পানিতে একটা বাচ্চার মাথা দেখা যাচ্ছে। ইসমা দৌড়ে গিয়ে দু হাতে টেনে তুলল বাচ্চাটাকে। বাচ্চাটা হলো রাহাতের ছেলে রায়হান। একটু একটু হাঁটতে পারে। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে ছোট গর্তে পানি আটকে থাকে, ধীরে ধীরে শুকিয়ে যায়। হয়তো সুমির অগোচরে রায়হান নিজের মনে হাঁটতে হাঁটতে এখানে পড়ে গেছে। বাচ্চাটার ক্ষীণ গতিতে শ্বাস চলছে। ইসমা এই প্রথম রায়হানকে কোলে তুলে নিল। ইসমার ভয়ে বুক ধকধক করছে। আর একটু দেরি হলে অনেক বড় বিপদ হয়ে যেত। হয়তো রাহাতের ছেলের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। মাজেদা খাতুন সুমিকে ডাকছে জোরে জোরে। বাচ্চার প্রাণ যায় যায় অবস্থা, অথচ মা ঘুমিয়ে বেঘরে আছে। ইসমা রায়হানকে নিজের বুক থেকে সুমির কোলে দিয়ে নিজের ঘরে চলে যেতে যেতে একবার রায়হানের দিকে ফিরে তাকিয়ে মনে মনে বলল, আজ একেবারে চলে যাচ্ছি, আর আজকে তোকে একটু কোলে নিলাম, তাও এক ভয়ানক অবস্থায়। দোয়া করি আল্লাহ সকল অনিষ্ট হতে তোকে রক্ষা করুক। মাজেদা 1 প্লেট ভাত আর ভালো ভালো তরকারি দিয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য। তাহিয়া খাতুন এসেছে ইসমাকে নিয়ে যেতে। মাজেদা ইসমার সাথে কথা বলে চলে যায় তার বোনের শ্বশুর বাড়ি ঢাকা। ইসমা ভাত খাওয়ার সময় মাকেও বলল অল্প কয়টা খাওয়ার জন্য। তাহিয়া খাতুন খেতে পারল না। মেয়ের ব্যথাতুর শুকনো মুখশ্রী দেখে মায়ের মন জ্বলছে পুড়ছে। তার মেয়ের চেহারা তো এমন ছিল না। এক উজ্জ্বল হরিণী সুনয়না ঘন পাপড়িওয়ালা মায়াবী চেহারা ছিল। সেই চেহারা কোথায় গেল? এই চেহারা দেখেই তো রাহাত দেখতে গিয়ে পছন্দ করে ফেলেছে। 5 দিনের ভিতরে তাড়াহুড়ো করে ইসমাকে বিয়ে করে। আর আজ সেই চেহারায় ভাটা পড়ে রাহাতের অন্যায় ব্যবহার আর অযত্নে। মা, তো শাশুড়ির কাছে বলে যাবি না? কি আর বলে যাব, গেলেই তো যা তা বলবে, তাও একবার বলে আসি। সুমি রাহাতের সামনে রায়হানকে নিয়ে কেঁদে কেঁদে বিলাপ করে বলছে, ইসমা নাকি তার ছেলেকে পানিতে ফেলে দিয়েছে। রায়হান মরতে মরতে বেঁচে গিয়েছে। রায়হানের ছোট মুখ মণ্ডল নীল হয়ে আছে। জরিনাও সাথে সাথে তাল দিচ্ছে। অথচ মাজেদা যখন সুমিকে ডেকে রায়হানের ডুবে যাওয়ার কথা জানায়, তখন জরিনা বাড়িতেই ছিল না। রাহাতের মনে পড়ে গেল গত রাতে ইসমা বটি ধরেছিল রাহাতের উপর ক্ষিপ্ত হয়ে। রাহাতের সাথে যদি এমন করতে পারে, তবে রায়হানের সাথেও করতে পারবে, কারণ যত সব তো আর একটা বাচ্চার কারণেই। আর সেই বাচ্চা হলো রায়হান। হিংসাপরায়ণ হয়ে পানিতে ফেলে দিতেই পারে। কালকে রাহাতের মতো শক্তিশালী পুরুষের সামনেই ইসমা রণমূর্তি হয়ে দাঁড়িয়েছে। আর রায়হান তো একদম পিচ্ছি। ব্রেন ছাড়া গোড়ার ডিম হিসাব মিলিয়ে রাহাত ফুসফুস করে ইসমার দিকে এগিয়ে আসছে। তাহিয়া খাতুন রাহাতকে এমন ক্ষুব্ধ ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে কিছু বলার আগেই রাহাত ইসমার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে মাটিতে ফেলে দিল। নিচু হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ইসমার মুখে খুশি মারতে যাবে, তখনই তাহিয়া খাতুন মেয়েকে বাঁচাতে ইসমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপরও শেষ রক্ষা হলো না। রাহাতের হাতের রূপোর আংটির উপরের কালো পাথরের সাথে আড়াআড়িভাবে আঁচড় লেগে ইসমার নরম গাল কেটে যায়। তাহিয়া খাতুনের জন্য ঘুষিটা পড়েনি। দস্তাদস্তির ফলেই অঘটন ঘটে। গাল থেকে লাল তরল রক্ত মাটিতে গড়িয়ে পড়তে লাগলো। রাহাতের আংটির এক কোণা 2 দিন আগে ভেঙে গিয়েছে। সেটাই ইসমার গাল আজীবনের জন্য দাগ তৈরি করে দিল। একদম ঠিক গালের মাঝখানে ক্ষত হয়েছে। গতকালের ঘুষি, লাথি, রাতের জ্বর আর আজকের এই অতর্কিত আক্রমণে দুর্বল শরীরটা নিতে পারেনি। জ্ঞান হারিয়ে ফেলল তৎক্ষণাৎ। তাহিয়া খাতুন গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি মানুষ নাকি আর অন্য কিছু? কুকুর বিড়ালকেও তো কেউ এভাবে মারে না। আজকে ওকে আমার সাথে চিরদিনের জন্য তোমার বাড়ি থেকে নিয়ে যেতে এসেছিলাম,
কি দোষ করেছে আমার অসহায় মেয়েটা, যার কারণে আমার সামনেই তুমি জালিমের মতো মারলে? আপনার মেয়ে আমার ছেলেকে পানিতে ফেলে দিছে। আমার ছেলেটার মুখটা নীল হয়ে গেছে। এই কারণেই আপনার মেয়েকে সন্তান দেয়নি আল্লাহ। আমার ছেলে আমার জান প্রাণ। রায়হানের কিছু হয়ে গেলে ইসমারও আজ শেষ দিন হতো। আশেপাশের কয়েকজন মানুষ ইসমাকে কাছের হাসপাতালে নিয়ে যায়। তাহিয়া খাতুনের বুকে ঝড়। কুলাঙ্গার স্বামী মেয়েটার হাত ছেড়ে না দিলে কেউ এমন নির্যাতন করার সাহসও পেত না। আজ রাহাতও বাচ্চাদানে অক্ষমের খোঁটা দিল। সিএনজিতে বসে মেয়ের হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ডাকছে। অজ্ঞাত ইসমান সাড়া দিবি কি করে? রাহাতের বাড়ির উঠোনে ইসমান নরম গালে রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। টিনের ঘরের মেঝেতে ব্যথাতুর লালা আর উঠানের শক্ত মাটিতে রক্তগুলো সাক্ষী হয়ে থাকবে এক অবহেলিত নারীর নির্যাতন। যদিও রক্তগুলো থাকবে না, তবে স্থান বয়ে বেড়াবে একটি সন্তানের জন্য হাহাকার করা স্বামী, সংসার বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও বাঁচতে না পারার এক নরক যন্ত্রণার প্রতিচ্ছবি। একটা দমকা হাওয়া রাহাতের গা ছুঁয়ে গেল। রাহাত ছেলেকে নিয়ে বুকে চেপে বসে আছে। এ ছেলে একদিকে আর সব একদিকে। বাতাসের সাথে পিস পিসে মৃদু গুঞ্জনে কে জানি বলে গেল, ওহে পুরুষ, এ তোমার কেমন রক্ত গরম দেমাগ। কোমলমতি মায়াবতীর হৃদয় রক্তাক্ত করে শান্ত হওনি, তাই শরীরও রক্তাক্ত করে দিলে। তুমি তো সেই পুরুষ যে তুলোর মতো নরম ত্বকের প্রশংসা করেছিলে, আজ সেই ত্বকের বিঘ্নতা ঘটালে। তুমি সেই মুখোশের আড়ালে কাপুরুষ যে একসময় সান্ত্বনা দিয়েছিলে স্ত্রীর কোলে বাচ্চা আসুক না আসুক তুমি কখনো অন্যদের মতো খোঁটা দিবে না, অথচ তুমি আজ ঠিকই দিয়ে দিলে। কান পড়া শুনে তদন্ত না করে প্রতিবারের মতো এবারেও হিংস্রতা দেখিয়েছ। তোমার সুখ পাখি উড়ে গেছে আরও আগে। তুমি অবহেলা করে খাঁচা খুলে দিয়েছিলে, সে তোমার দানা পেটে না দিয়ে অন্যত্র পাওয়া দানা গিলেছে। তো তারপরে তোমার ভাঙা চোরা খাঁচায় ঝড় বৃষ্টি নিয়ে পড়েছিল, তুমি খোঁজও নাওনি। পরপর 2 দিন দুপুরবেলা নিষ্ঠুরতম পাগলা কুত্তার মতো আচরণ করে তুমি চিরতরে হারিয়ে ফেললে তোমার সুখ পাখিকে। সে তোমার তরে আর আসবে না। তোমার জন্য আফসোস রাহাত, তোমাদের মতো রাহাতের জন্য আফসোস, অনেক অনেক আফসোস। বাতাসের সাথে ঠান্ডা গুঞ্জন কানে গেল না রাহাতের, কারো কর্ণদরেই পোষালো না। মেজর ওসামা খন্দকার। ইয়েস স্যার। মন্ত্রী লিয়াকত আলীর সাথে তোমার কিসের শত্রুতা? এটাকে ঠিক শত্রুতা বলে না স্যার, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো কিছু দ্বন্দ্ব আর হিসাব আছে, এর বাইরে আর কিছু না। লিয়াকত আলী মানুষ হিসাবে ভালো। এমন উত্তরই আশা করেছিল তোমার কাছ থেকে। আমি ভেবেছিলাম হয়তো প্রফেশনালি তোমার সাথে কোনো ঝামেলা হয়েছে। এমনটা হলে নিশ্চয়ই ভালো কিছু হতো না। সে যাই হোক, বিয়ে করবে না আর? দেখি স্যার, বিয়ে করে ফেলো, ইনশাল্লাহ তোমার জীবনে ভালো কেউ আসবে। আমিন। ফোন রেখে ওসামা খন্দকার বিড়বিড় করে আওড়ালো, কি করলে জিয়াপত আলী? একজনের শোকে কয়জনকে নাই করে দিলে। এ কেমন গোলক দাদা, কাউকে দোষীও করা যায় না, আবার মুক্তও করা যায় না। নর্মাল ড্রেস পরে মেজর ওসামা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে একটা ফায়ার সার্ভিস গেল সাইরেন বাজিয়ে। মেজর ওসামার মনে পড়ে গেল একটি কথা, ব্ল্যাক ডায়মন্ড, আমি ভবিষ্যতে ফায়ার ফাইটার হওয়ার চিন্তা করেছি। কৃষ্ণ গাল বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। ইসমা একদিন হসপিটালে ছিল, দুর্বলতার স্যালাইন দেওয়া হয়েছে। গালের দাগটা সবসময় থেকে যাবে, তবে সময়ের সাথে সাথে কিছুটা ফিকে হয়ে আসবে। রাহাতের বাড়িতে বৈঠক বসেছে। এলাকার চেয়ারম্যান আর 2 জন গণ্যমান্য লোক নিয়ে এই বৈঠক বসানো হয়েছে। ইসমার 2 জন মামাও এসেছে। আশেপাশে কিছুর মানুষ তামাশা দেখতে উকি মেরে আছে। এই বৈঠকে কিছুক্ষণ আগেই রাহাত আর ইসমার বিচ্ছেদ হয়েছে। জরিনা আর সুমির মুখে জিতে যাওয়ার বিজয়ী হাসি। ইসমার মনে কোনো সংশয়, টানা পোড়ন, কষ্ট, স্মৃতি, অভিমান কিচ্ছু নেই। চেয়ারম্যানের কথা মতো রাহাত ইসমার মামার হাতে 50,000 টাকা দেয়। এটা কাবিনের টাকা। থমথমে পরিবেশকে ইসমা গোমট পরিবেশে রূপান্তরিত করল। টাকাগুলো মামার হাত থেকে নিয়ে 5 ভাগে ভাগ করে 2-3টা করে পাড়া দিয়ে 50,000 টাকা মুহূর্তেই ছিঁড়ে ফেলল। প্রত্যেকেই হতবাক। ইসমা ছেঁড়া টাকাগুলো কুটকুট করে মাটিতে ফেলে দিল। পায়ে স্যান্ডেল খুলে রাহাতের সামনে দাঁড়িয়ে গালে, মাথায়, কানে এলোপাতাড়ি মারতে থাকে। রাহাত দৌড়তে নিলে হাতের উপর জুতোর বাড়ি পড়ল। ইসমার মামা ইসমাকে সরিয়ে নেয়। জরিনা ফুঁসতে ফুঁসতে এগিয়ে এসে দেখে, গলা ফাটিয়ে চিৎকার করে ইসমা দাজ্জাল শাশুড়িকে বলল, একদম কাছে আসবেন না, আপনার মতো খবিশ মহিলা 2টো দেখিনি।
আপনি আর আপনার মেয়েরা আমার নরক যন্ত্রণার প্রধান। কুলাঙ্গার ছেলে যখন আমার পেটে লাথি মেরেছে, ফিটে দুবদাপ কিল দিয়ে নিঃশ্বাস বন্ধ করার জোগাড় করেছে, তখন তো ছেলেকে থামাতে আসেননি একবারও। আমার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে গাল কেটে ফেলেছে, একবারের জন্যও ধরতে আসেননি। আজ যখন এই কাপুরুষকে জুতো দিয়ে পিটিয়ে শেষবারের মতো সব কষ্ট, অপমান, লাঞ্ছনার কিছুটা শোধ নিতে চাইলাম, তখনই খেপে আসছেন। আপনার ছেলেই শুধু আপনার সন্তান, আমি আমার মায়ের সন্তান না? এটা কি আমার শরীর না? আমার শরীরে রক্ত নেই? আমি কি ব্যথা পাই না? একদিন হলেও আপনি আমার নাম নেবেন, আমার জন্য আফসোস করবেন, তবে আমার মুখটাও আপনি দেখতে পাবেন না। ইসমার কথা থামাতে না থামাতেই জরিনার সুমি এক প্রকার ঝাঁপিয়ে পড়েছিল ইসমাকে মারার জন্য। চেয়ারম্যানের ধমকে নিজ নিজ জায়গায় বসেছে। রাহাতের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জুতোর মার খেয়ে বোথা মুখে চেয়ারে বসে রইল। বিয়ে বিচ্ছেদের পরপরই এমন আচানক জুতো নিয়ে আক্রমণ করবে, তার রাহাতের চিন্তা ভাবনা জগতেরও বাইরে ছিল। ইসমা সুমির দিকে তাকিয়ে বলল, যে সসটা তোমাকে বাচ্চা ধারণ করেছেন, তোমার কোল আলো করেছেন, সেই সসটাই আমাকে 7 বছর নিঃসন্তান রেখেছেন। তোমার কোনো ক্ষমতা নেই নিজের পেটে বাচ্চা ধারণ করার, যদি না তিনি রহমত না করতেন। এ রহমতের শুকরিয়া না করে আমাকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করেছ, অবুঝ শিশুটাকে হাতিয়ার বানিয়ে। তুমি কোন স্বার্থে বিবাহিত ছেলেকে বিয়ে করেছ তা আমার জানা আছে। শুনে রাখো, উপরে একজন আছেন যে মিথ্যে তোমরা খালা বঞ্জি আমার নামে দিয়েছ, এই মিথ্যে একদিন তোমরা নিজেরাই প্রকাশ করবে। চেয়ারম্যান বলল, ইসমা খাতুন, তুমি কি সত্যি রাহাতে ছেলেকে পানিতে ফেলে দিয়েছিলে? ওই সত্তার কসম, যার হাতে পৃথিবীর সকল মানুষের প্রাণ, যিনি এক এবং অদ্বিতীয়, তার নামে শপথ করে বলেছি, রায়হানকে আমি পানি থেকে উঠিয়েছি। আমার সাথে মাজেদা চাচিও ছিল। চাচি আমাকে ভাত আর তরকারি দিয়ে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। চাচি থাকলে বলতে পারত, আমার পক্ষ থেকে কোনো সাক্ষী লাগবে না। আমার সত্যতা বোলের আলোর মতো ফুটে উঠবে সঠিক সময়ে। আমার আত্মার অভিশাপ আপনাদের সবার উপর লাগবে। রাহাত সুমি জরিনাকে উদ্দেশ্য করে বলল ইসমা, রাহাতের বোনেরা আসেনি। আমার চোখ থেকে যতগুলো ফোঁটা পড়েছে পানির, আপনাদের ফাপি চোখ থেকে তার চেয়ে আরও বেশি ঝরবে। যে অন্যের উপর দয়া করে না, তার উপরও দয়া করা হয় না। আমার চুলের গোড়া, শরীরের পশম থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত আপনাদেরকে নালত দিয়েছে। আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন পদে পদে, ধাপে ধাপে। বৈঠকে একদম চুপচাপ, কারো মুখে রা নেই। ইসমার মুখে শুদ্ধ ভাষায় কথা শুনে চেয়ারম্যান সহ বাকি সবাই মুগ্ধ। কত সুন্দর করে মেয়েটা কথা বলে, প্রত্যন্ত গ্রামে এমন করে কেউ কথা বলে না। চলো মা, চলে যাই। চলেন মামা। তাহিয়া খাতুন রাহাতের দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর মা তোকে একটা জানোয়ার বানিয়েছে। আমার সামনে আমার মেয়েটাকে কিভাবে মেরেছিস? যেমন মা তেমনি তার ছেলে। গজব পড়বে তোদের উপর। ইসমাই বিষাদময় স্মৃতি, নির্মম অত্যাচার আর কাপুরুষ মানবতাহীন রাহাতের সীমানা থেকে একটা একটা করে পা ফেলে দূরে যাচ্ছে আর মিনমিন করে ঠোঁট নাড়িয়ে বলছে, আমি ইসমা খাতুন, বন্ধাত্ম কোনো রোগ নয়, নিঃসন্তান নিঃসঙ্গতার প্রতীক নয়। আমার কোনো বন্ধাত্ম রোগ নেই, আমার কোনো খুঁত নেই, আমার কোনো দোষও নেই, আমার কোনো পিছুটান নেই, আমার স্বামী সংসার হারানোর ভয় নেই। এই সমাজে যারা আমাকে নিয়ে কটাক্ষ করবে, তাদের সামনে আর চোখ গোলাটে করব না। যারা আমাকে নিচু করার জন্য উপহাস করবে, তাদের সামনে নত হব না। তাদের কথা উড়িয়ে দিব দূষিত বাতাসে। এক মির্জাপুরকে মন থেকে বের করে দিয়েছি অনেক আগেই। এ ভাঙ্গা মনে যদি কোনো সৎ ব্যক্তি ঘর বানাতে চায়, তবে তার সঙ্গিনী হয়ে যাব। আর যদি এমন না হয়, তবে আমার একাকী জীবন কাটিয়ে দিব আমি। হে দুর্বল নারী জাতি, জেগে ওঠো। আমার মতে ইসমাদের বলছি, তোমরা জাগ্রত হও, ভরসা রাখো এক সৃষ্টিকর্তার উপরে এবং ফিরে আসো জুতা হাতে নিয়ে। আমি ঘৃণা করি সেই সব পুরুষদের যারা স্ত্রী সন্তান রেখে পরনারীর সান্নিধ্যে যায়। ঘৃণা করি ওইসব বাবাদের যারা নিজ কন্যার খবর নেয় না, ভরণ পোষণ দেয় না। আমি ঘৃণা করি ওইসব মেরুদণ্ডহীন কাপুরুষদের যারা স্ত্রীর গায়ের উপর পশুর মতো মারপিট চালায়। ঘৃণা করি তাদেরকে যারা সন্তানের বাহানে দিয়ে প্রথম স্ত্রীকে মানসিক পাগল বানিয়ে দেয়। এই সমাজ তখন কোথায় থাকে যখন আমরা মুহূর্তে মুহূর্তে মরে যাই? এই সমাজ কেন ক্ষত তৈরি করতে এগিয়ে আসে, অথচ নিরাময়ের পথ খুঁজে দেয় না, বাতলে দেয় না? রাহাতের সাথে বিচ্ছেদ হয়েছে আজ 6 মাস। এই 6 মাস ইসমার মামারা ভালোই দেখাশোনা করেছে।
আগের চেয়ে বাজার বাড়িয়ে দিয়েছে তাহিয়া খাতুনের ছোট ঘরটাই। আগে তো ইচ্ছে হলে দিত, না হলে নাই। মামিরাও তেমন কিছু বলেনি ইসমার গায়ে আঘাতের চিহ্ন দেখে, বিশেষ করে গালের কাটা দাগটা দেখে। কত মহিলারা বাড়ি বয়ে এসে জিজ্ঞেস করত ইসমাকে রাহাতের ছেলেকে সত্যি মারতে চেয়েছে কিনা। তখন ইসমা শক্ত মুখে জবাব দিয়েছে, মারলে ওর বাবাকে মারতাম, নিষ্পাপ শিশুকে কেন মারব। 3 মাস আগে রাহাতের বাড়ির ওই চেয়ারম্যান তার ছেলের জন্য ইসমার সাথে বিয়ের কথা নিয়ে এসেছিল। বৈঠকে ইসমার ধারালো যুক্তিসঙ্গত কথা শুনে তার পছন্দ হয়ে যায়। ইসমার সাথে সাথে না করে দিয়েছে। চেয়ারম্যানের ছেলে এ নিয়ে কয়টা বিয়ে করেছে তার কোনো হদিস নেই। তার উপর আবার ড্রাগসের নেশাও নাকি করে। মানুষের চোখে মুখে ইসমার মায়া করুণা বেশি উঠলে ইসমার অস্বস্তি হয়। মহিলারা এক কথা থেকে আরেক কথায় চলে যায়। এসব নিয়ে কথাই ভাবছিল ইসমা খাতুন। ধ্যান ভাঙল মুরগির কড়কড়ানিতে। মুরগিগুলোকে আদা দিয়ে ইসমা ছাগলের কাছে চলে যায়। বসে থাকলে হবে না, মায়ের সাথে হাতে হাতে কাজ করলে কাজে গোবে। তাহিয়া খাতুন মেয়েকে আগলে রাখে সেই ছোট সময়ের মতো। রাতে মামিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। ইসমা তাহিয়া খাতুনের কাছে চলে আসার পর হাঁস মুরগি ছাগল লালন পালন বাড়িয়ে দিয়েছে। হয় ইসমা রান্না করে আর তার মা হাঁস মুরগি দেখাশোনা করে, আর না হয় তাহিয়া খাতুন রান্না করে আর ইসমা হাঁস মুরগি ছাগল এগুলোকে আদার পানি ঘাস খাওয়ায়। রাহাত বিমর্ষ মুখে গোডাউনে বসে আছে। গায়ের পোশাক থেকে গামের গন্ধ বেরিয়ে আসছে। তার কাপড় 2 সপ্তাহ ধরে ধোয়া হয় না। মাও ধুয়ে দেয় না, বউ ধুয়ে দেয় না। আজ সকালে নাস্তার সময় রাহাতের মেজাজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 3 বেলার 1 বেলাও খাবারের স্বাদ পায় না। মুখে ভাত পড়লে মনে হয় তৈল কম হয়েছে, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে। সুমি আর জরিনা কাজ নিয়ে বিবাদ লেগে থাকে। জরিনা অজুহাত দেয় তার বয়স হয়েছে, বিদ্যা হাতে কেন কাজ করবে। আর সুমি অজুহাত দেয় ছোট ছেলেকে নিয়ে কাজ করতে পারবে না। অথচ রায়হানের বয়স এখনও 17 মাস। রায়হান নিজের মতো খেলাধুলা করে ঘুরে ফিরে। গ্রামের বাচ্চারা এমনই হয়। রাহাতের সকাল হয় চিল্লাচিল্লি শুনে, আর রাতে ঘুম হয় সুমির কেসকেসানি শুনে। জরিনার সুমি খালাবঞ্জি হলেও এখন একজন আরেকজনের আগে মুখ ভেঙিয়ে থাকে। অথচ ইসমা থাকতে দুজনের কাজ অর্ধেকটা ইসমার উপর যেত, আর দুজন আরামায় এসে দিন কাটাতো। মাত্র 6 মাসের ব্যবধানে একজন আরেকজনের শত্রু হওয়া শুরু করেছে। রাহাত গোডাউন থেকে বাড়ি ফেরার পথে দেখা হয় মাজেদা খানমের সাথে। মাজেদা রাহাতকে দাঁড় করিয়ে সেদিন রায়হানের পানিতে পড়ে যাওয়ার ঘটনা সত্যিটা বলে। এও বলে দেয় ইসমা সেদিন রাহাতকে পানি থেকে উঠিয়েছে, আর সুমি মিথ্যাচার চালিয়ে গেছে ইসমার উপরে। মাজেদার মুখ ঝামটা মেরে চলে গেছে। রাহাতের শুকনো মুখ দেখে মাজেদা ইচ্ছে করে জানিয়ে গেছে তার অপরাধের কথা। চাইলে আগেই বলতে পারত, তবে এই পরিবারের সামনেই আসতে ইচ্ছে করে না মাজেদার। রাহাত ঠায় দাঁড়িয়ে রইল। রাহাতের বুকে কম্পন তৈরি হয়েছে। এই কম্পন থামার বদলে শুধু বাড়ছে। রাহাত অনুভব করল তার বুকটা জ্বলছে, খুব জ্বলছে। এভাবেই বাড়ির পথে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে দেখে তার 2 বোন শ্বশুর বাড়ি থেকে এসে সুমির সাথে ঝগড়া করছে। সুমিও কম যায় না, অথচ এরা খালাতো বোন, আবার ননদ ভাবেই। ইসমাকে 2 বোন কত কথা শোনাতো, ইসমা চুপচাপ হজম করে নিত। আর সুমি সম্পূর্ণ বিপরীত। রাহাতের শান্তি কোথায়? বাইকে দেখা মাত্রই রাহাতের 2 বোন সুমির নামে বিচার দিতে লাগলো। সুমি ঘর থেকে 2 বোনকে উল্টাপাল্টা বকে যাচ্ছে। কথার দ্বার এমন যেন রাহাতকেও কেউ ভয় পায় না। রাহাতের কাছে বিচার দিলে সুমির কিছু যায় আসে না। রাহাতের যন্ত্রণা তো সবে শুরু। রাতে শেষ প্রহরে জেগে থাকা পেছারা গোল গোল চোখে এদিক ওদিক তাকিয়ে থেকে রাত পার করে ভোরের দিকে কই জানি ঘাপটি মরে থাকে। টিনের চালে গাছের ডালপালা বাতাসের ঝাপটায় শব্দ হচ্ছে। গুটগুটে এমন অন্ধকার, নিচে ছায়া দেখাও যায় না। চাঁদেরা ক্ষীণ আলোতে ইসমা আর তার মা অজু করে নামাজে দাঁড়িয়েছে। তাহিয়া খাতুন মেয়ে সুন্দর জীবনের জন্য দোয়া করছে। বাকিটা জীবন যেন মেয়েটা ভালো একটা জীবন কাটাতে পারে, এটাই তার কামনা। ইসমাও হাত পেতে দোয়া করল। একটা সমুদ্র ধর্ণিতে মুখরিত হলো চারিপাশ। একে একে সব কয়টা মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো। মা মেয়ে দুজন ফজরের সালাত আদায় করে একসাথে হাঁটতে বের হয়েছে। সবুজ ঘাসগুলো একটু একটু ভিজা। ভোরের স্নিগ্ধ আলো ঠিক ইসমার মুখের উপর পতিত হচ্ছে। যেন স্নিগ্ধ রমণী শিশিরে ভেজা তৃণলতার উপর আনমনে হেঁটে বেড়াচ্ছে। তার কোনো তাড়া নেই, কোনো হিসেব নিকেশ নেই। তাহিয়া নতুন খাতুন মন ভরে তাকিয়ে রইল ইসমার দিকে। এ 6 মাসে কতটা পরিবর্তন এসেছে ইসমার মুখ ও শরীর গঠনে। মানসিক শান্তি ও খাওয়া দাওয়ায় পাকাপোক্ত নজরদারি রেখেছে তাহিয়া খাতুন ইসমার উপরে।
আজ তারা অনেক হেঁটেছে, হাঁস মুরগি ছেড়ে এসেছে, তাই চিন্তা নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখে মাজেদা এসেছে ইসমাকে দেখতে। ইসমা খুশি হয়ে জড়িয়ে ধরেছে মাজেদাকে। একটু পরে মাজেদা জানালো কাল পরশু ঢাকা থেকে ইসমাকে দেখতে আসবে। ছেলে একজন মেজর, মাজেদার আপন বোনের ছেলে। আগের বউ অল্প কয় মাসে সংসার করে অন্যের হাত ধরে চলে গেছে। এমন আরও অনেক কিছু শুনি ইসমার মা আর মামারা রাজি হয়ে যায়। যদি সব ঠিকঠাক হয় তবে সেদিনই বিয়ে হয়ে যাবে। ইসমা নিচে তাকিয়ে বসে আছে। ছেলেপক্ষ তাকে দেখে পছন্দ হয়েছে। তাদের সামনে হরেক রকমের নাস্তা দেওয়া হয়েছে। মেহমানরা সব ধরনের ফল ফ্রুটস এনেছে। বাহিরে চেয়ারে থুতনিতে হাত ঠেকিয়ে ওসামা খন্দকার বসে আছে। তার খালামণি মাজেদা খানম থেকে রাহাতের মারধর সব শুনেছে। ইসমার ব্যাপারেও জানাশোনা শেষ, শুধু দেখবে একবার। ওসামার কাছে এগিয়ে আসলো তার বড় বোন তামান্না। এই ব্ল্যাক ডায়মন্ড, বলো আপু। মেয়েটা মাশাআল্লাহ খুব সুন্দর। খালামণির পছন্দ এত পারফেক্ট এতদিনও উপলব্ধি করলাম, কিন্তু গালে একটা স্পট আছে। সরস গলায় মেজর বলল, আমার শরীরেও তো কত দাগ আছে আপু। গাড়ে পিঠে হাতে বনে জঙ্গলে ঘুরে বেড়াই, আসর লেগে যায়, ফলে দাগ বসে যায়। এসব কোনো সমস্যা নয়। মেয়েটাকে না দেখে বিয়ে না করে মেয়েটার পক্ষপাতিত্ব নিয়ে নিলি। কোথায় পক্ষ নিলাম? ব্ল্যাক ডায়মন্ড টুট, আমার সাথে চল। মেয়ে আমাদের পছন্দ হলে তো হবে না, তোরও তো হতে হবে। সবাই সরে গিয়ে ইসমার ওসামা খন্দকার দুজনকে নীরবে কথা বলার জন্য সুযোগ করে দিল। ইসমার কেমন জানি লাগছে। চোখ দুটো নিচের দিকে হলেও মেজরের ফিটফাট পরিপাটি সুগঠিত শরীর নজরে পড়ছে একটু আগেই। শুনেছে মাজেদার বোনের ছেলে মেজর। এই মেজর কি তাকে পছন্দ করবে? করলে করবে, না করলে নাই। তার মা যেমন একা একা বাকিটা জীবন পার করেছে, ইসমা ঠিক এভাবেই কাটিয়ে দিবে পরের সময়গুলো। নীরবতার চাদর ভেদ করে মেজরের স্বাভাবিক কণ্ঠ শোনা গেল, নাম জানতে পারি? ইসমা খাতুন। আমাকে দেখে নিলে ভালো হবে। আমি দেখতে কালো। বিয়ের পর যেন খাতুনের দ্বিধায় পড়তে না হয় কালো স্বামীকে নিয়ে। দেখে নেওয়া উচিত আমাকে, সরাসরিও দেখা যাবে, যেভাবে আমি দেখছি এখনও। মনে করব না কিছুই। ইসমা কিছুটা অপ্রস্তুত হয়ে এলো। মেয়ে দেখতে এসে এমন খোলাখুলি কথা বললে তো পাত্রীর অপ্রস্তুত অবস্থা হবেই। ইসমা এক ঝলক দৃষ্টি নিয়ে আবারও মাথা নত করে ফেলল। মেজরের চোখ ইসমাতেই আবদ্ধ। নিজেকে দেখতে বলে আবার বড় বড় চোখ খুলে ইসমার দিকে তাকিয়ে রয়েছে। এমত অবস্থায় ইসমা ভালো করে দেখবে কি করে? এই সবগুলো মুরগি কার? আর ওই ছাগলগুলো? ইসমার খুক খুক করে কাশি উঠে গেল। দেখতে এসে জীবনে শুনিনি হাঁস মুরগি কার জিজ্ঞেস করতে। ইসমা স্বাভাবিক হয়ে বলল, আমি আর আমার মা লালন পালন করি। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়াতে দাঁড়াতে মেজর বলল, আল্লাহ রাজি থাকলে আমার সামনে বসে থাকা খাতুনের বিয়ে হবে, এবং আজকেই হবে, আমার সাথে হবে। ইসমা ব্যাপাচাকা খেয়ে তাকালো 6 ফুট লম্বা লোকটার দিকে। মেজরের দৃষ্টি এখন বাহিরে। খাতুন সম্বোধন শুনে বেশ অবাক হয়েছে। খাতুন বলে তো কেউ তাকে ডাকে না। ডাকটা কেমন অন্যরকম আর অদ্ভুত শোনালো। আমি একজন সেনা সদস্য। যখন তখন বাড়িতে ফিরতে পারি না। যে কোনো উৎসব অনুষ্ঠানে থাকবো করেও থাকতে পারি না। 3-4 মাস পর পর বাড়ি আসি। কখনো এসে দেরি হয়। এমনও হতে পারে মাঝরাতে বা ভোর রাতে বা তপ্ত দুপুরে সংবাদ আসতে পারে মেজর ওসামা খন্দকার দেশের জন্য শহীদ হয়েছে। আবার এমনও খবর আসতে পারে আমি মারাত্মক জখম হয়েছি। একজন সৈনিকের স্ত্রী হলে শক্ত মন থাকতে হবে। ভয় দেখাচ্ছি না, শুধু সতর্ক করে দেওয়ার জন্য বললাম। কারণ এই নিয়ে পরে আবার খাতুনের কিঞ্চিত মন খারাপ বা নিরাশের আবার যেন দেখা না যায়, তাই। আমি ভয় পাইনি, আর আমি জানি সামরিক বাহিনীতে যোগ দিলে এমন হয়েই থাকে। মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। লম্বা লম্বা পা ফেলে বাহিরে গিয়ে সবাইকে বলল, এই খাতুনকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। খাতুনেরও যদি কোনো সমস্যা না থাকে তবে আজকে নিরিবিলিতে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাক, কারণ তার হাতে ছুটি আছে অল্প কয়েকদিন। সুন্দর মতো বিয়ে হয়ে গেল, সাদামাটা অল্প খরচে। ওসামা খন্দকারের বাবা মা বড় বোন এসেছে। ওসামার মায়ের নাম মালিহা খানম, মেজ খালামণির নাম মানজিয়া খানম, মাজেদা খানম হলো ছোট খালামণি। মানজিয়া খানমের বিয়ে হয়েছে ওসামার চাচার সাথে। মালিয়ার মানজিয়া দুজন পরস্পর বোন। 2 বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে। তারা বনে বনে যা হয় সেই হিসাবে মাজেদা খানমের বিয়ে হয়েছে দূরে এবং গ্রামে। তাদের 3 বোনের সম্পর্ক বেশ মধুর। তামান্না হলো মানজিয়ার মেয়ে। ওসামার চেয়ে বয়সে অনেক বড়। তামান্নাকে মেজর ওসামা সবসময় বড় বোনের আসনে রাখে এবং সম্মান করে।
মাজেদা খন্দকার পরিবারের ইসামার আগাগোড়া সব জানিয়েছে। রাহাতের মারধর, নির্যাতন এবং গালে কাটা দাগের কথা বাদ রাখিনি। এমনভাবে ইসামার মামা ও মায়ের কাছেও ওসামার প্রাক্তন অবনীর কথা সব স্পষ্ট বলা হয়েছে। ইসমাকে যখন নিয়ে যাওয়া হবে শ্বশুরবাড়িতে, তখন মেজর বেঁকে বসে। মেজর শাশুড়ি মাকে ছাড়া বউ নিবে না, বউয়ের সাথে শাশুড়ি ও খন্দকার পরিবারে যেতে হবে। তাহিয়া খাতুন হতবাক, মেয়ের সাথে মা কেন যাবে? আসল ঘটনা অন্যদিকে। ছোট খালামণি থেকে মেজর ইসমার মায়ের ব্যাপারেও সব জানতে পেরে বুঝতে পেরেছে মা মেয়ের ভাগ্য এতদিন একরকম ছিল। ইসমার বাবার উপর প্রচুর রাগ হচ্ছে। কোনো বাবা কি করে পারে একটা খবর অন্তত না নিয়ে থাকতে? খন্দকার পরিবারের সবাই খোলা মন এবং মিশুক প্রকৃতির। সবচেয়ে সরল, সোজা, নরম, দয়ালু মনের সদস্য হলো ইসমার শাশুড়ি। মালিহা খানম নতুন বেয়ানের হাত ধরে বসে আছে। ছেলের সাথে এখন মাও যোগ দিয়েছে। ইসমার মা কাসুমাসু হয়ে বসে আছে। মেয়ের সাথে আবার বিয়ের দিনে মেয়ের শ্বশুরবাড়ি মা যায় কি করে? মালিহা, মানজিয়া, মাজেদা 3 বোন ইসমার মাকে বুঝিয়ে রাজি করালো। হাঁস, মুরগি, ছাগল ভাই বউদেরকে দিয়ে রওনা হয় ঢাকা গুপিবাগ। বড় বড় বিল্ডিংয়ের মাঝে একটা একতলা বাড়ি, সামনে বড় করে লেখা খন্দকার বাড়ি। আস্তে আস্তে রাত হয়ে গেছে। বাড়ির সামনে ওসামার 2 বোন তুলিয়ে টুসি দাঁড়িয়ে আছে গাঁদা ফুলের মালা নিয়ে। গদগদ হয়ে দুজন গাঁদা ফুলের মালা দিয়ে নতুন ভাবির গলায় ঝুলিয়ে দিল। তামান্নার আর কোনো ভাই বোন নেই। ওসামা, তুলি, তুষি আর মাজেদা খালামণির ছেলে মেয়ে, এদের সব কয়টাকে জান প্রাণ দিয়ে আদর করে। এরা চাচাতো ভাই বোন হয়, আবার খালাতো ভাই বোনও হয়। তামান্নার 4 বাচ্চা, 2জন ছেলে 2জন মেয়ে। 4 জন ইসমাকে ঘিরে বসে আছে। তামান্নার স্বামী তামান্নাকে পিস করে বলছে, তোমার মেজর ভাইয়ের ঘর ফুল দিয়ে বাসর ঘর সাজিয়ে রেখেছি। তামান্না খুশি হয়ে বলল, খুব ভালো হয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তামান্নার শ্বশুর বাড়ি কাছেই। ছেলে মেয়ে স্বামী নিয়ে চলে গেছে, আবার সকালে আসবে। তুলি, টুসি দুজনই ইসমার মাকে নিজেদের রুমে নিয়ে গেছে। তাহিয়া খাতুন মেয়ে দুজনের সরলতা আর মিশুক ব্যবহার দেখে পুলকিত। মালিহা, মানজিয়া 2 বোন বেয়ানের সাথে কতক্ষণ কথা বলে গেছে। তাহিয়া খাতুন প্রত্যেকজনের ব্যবহার দেখে ভীষণ আনন্দিত। তার মেয়ে এতদিনে ভালো জায়গায় এবং সঠিক জায়গায় এসেছে। এতদিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ফুলে ফুলে সজ্জিত বিছানা, সাদা চাদরের উপর গোলাপের পাপড়ি দিয়ে লাফসে ঢাকা। দেওয়ালে একটা করে রজনীগন্ধা টানানো, যার জেবা ফুল 5টা করে একসাথে তোড়া বানিয়ে খাটের উপর মাথার দিক দিয়ে নিচে পায়ের দিকে রাখা হয়েছে। ইসমা যার বেলা ফুলগুলো দেখে নয়ন জড়িয়ে গেল। মেজর রুমে ঢুকে আগে বিছানার পাপড়িগুলো ফেলে নব্যবিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বিছানা পরিষ্কার করে দিচ্ছি, শুয়ে পড়ো, ভালো লাগবে। তামান্না ওদের ঘরে ইসমার প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র রেখে গেছে। ওসামা খন্দকার অজু করে বের হয়েছে। জায়নামাজ বিছিয়ে ঘাড় ফিরিয়ে ইসমার দিকে তাকিয়ে বলল, জায়নামাজ কি দিব আরেকটা? ইসমা মাথা ইশারায় হ্যাঁ বোঝালো। দুজনেই 2 রাকাত নামাজ পড়ে দোয়া চেয়ে নিল। খাওয়া দাওয়ার পর্ব আগেই শেষ হয়েছে। লাইট অফ করে দুজন শুয়ে পড়েছে। ঘরে শুধু ড্রিম লাইটের আলো বিদ্যমান। জানালা একটা খোলা, যার কারণে রূপলি চাঁদের আলো নীলচে আলো ছিটে ঘরে ও পড়েছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। ওসামা খাট থেকে নেমে ড্রয়ার থেকে একটা ছবি বের করল। ছবিটা বেশ পুরনো। 4 জন কিশোর হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। মেজরের মনে চাপা কষ্ট উতলে উঠেছে। ছবিটা জায়গা মতো রেখে অন্ধকার রুমে নিজের মনে হাঁটতে লাগলো। ইসমা তখনও ঘুমায়নি। আচমকা কানে ভারী একটা কণ্ঠস্বর হানা দিল, খাতুন, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। তোমাকে খাতুন বললে সমস্যা হবে? নামটা কি বুড়ো বুড়ো শোনা যায়? না না, সমস্যা নেই, আপনার যা ইচ্ছে তাই বলবেন। ওসামা স্ত্রীর পাশে শুয়ে চোখের উপর হাত রেখে বলল, তোমার ভালো কোনো বান্ধবী ছিল যাকে তুমি খুব মিস করো কিন্তু দেখা করতে পারো না, এমন কিছু? এত বন্ধুত্ব কারোর সাথে ছিল না। আমার মা আমার সবচেয়ে কাছের বন্ধু। এই কারণেই শাশুড়ি মাকে তোমার কাছেই রেখে দিলাম। জানো খাতুন, আমরা 3টা বন্ধু ছিলাম, একদম ভাইয়ের মতো। কোথায় তারা? নেই, একজনও নেই কাছে। ওরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাতুন, জি? তোমার কি মাথা ব্যথা করছে? না তেমন না, অল্প অল্প। অল্প হোক আর যাই হোক, মেডিসিন নেবে, একটু ওঠো। না লাগবে না, ঘুম হলেই ঠিক হয়ে যাবে। ও বুঝেছি, স্বামীর সেমা নিতে চাইছো না তাই না? কোনো ব্যাপার না। এই বলে ইসমান মেজর
স্বামী আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় এবং কপালের দুই পাশে ম্যাসেজ করে দিতে শুরু করলো। ইসমা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে। মেজর তখনও সজাগ। রজনীগন্ধার ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। ওসামা খন্দকারের দৃষ্টি গেল ইসমার গালের দাগে। বর্ষা গালে কালো দাগটা জল করছে। ড্রিম লাইটার ছাদের হালকা আলোতে মেজর গভীর দৃষ্টি নিয়ে দেখল খাতুনের মুখের স্পট। আজ তামান্না এটাকে স্পট বলেছে, অথচ এখন এই মুহূর্তে ওসামা খন্দকারের কাছে মৃদু আলোতে খাতুনের এই দাগ কিছুই মনে হলো না। চোখে একটুও খারাপ লাগলো না, বরং ধীরে ধীরে মেজরের মনে দাগটা অন্যরকম দাগ কেটে গেল, যা ইতিপূর্বের আগেও হয়নি। মেজর নিজেও কিছু বুঝতে পারল না। মনে পড়ে গেল দিনের কথা। মাজেদা বলেছিল ইসমার উপর রাহাত তার পরিবারকে বর্বরতা করত। ওসামার চরম রাগ উঠেছে রাহাত পশুটার উপরে। ইচ্ছে করছে এখনই ও জানোয়ারটাকে গিয়ে বধ করে আসতে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর ছটা। লিখেছেন আমাতুর রব তাসনিম। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।